চ্যাপ্টার ৩২০ অ্যাকশন। অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখে তো মনে হচ্ছে ওটা সত্যিই একটা কার্ড অফ ব্লাসফেমি। ধূসর কুয়াশার উপরে বসে ক্লাইন যখন এই উত্তরটা পেল তখন সে প্রথমে খুব খুশি হল, কিন্তু তারপরেই বেশ অবাক হয়ে গেল। মিস জাস্টিস কি একটু বেশি দক্ষ হয়ে গিয়েছেন? আমি আজ বিকেলেই তাকে এই দায়িত্বটা দিলাম, আর সন্ধ্যার মধ্যেই সে সবকিছু যাচাই করে ফেলল। তাছাড়া এখন তো রয়্যাল মিউজিয়াম বন্ধ হয়ে যাওয়ার কথা। একজন টেলিপ্যাথিস্টের তো চুপি চুপি কোথাও ঢোকার কোনো ক্ষমতা থাকার কথা নয়। তার পরিবারের প্রভাব সম্ভবত আমার ধারণার চেয়েও অনেক বেশি। যাক, ভালো যে পরীক্ষা করার সময় কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি, নাহলে মিস জাস্টিসের কাছে নির্দোষ সাজার অভিনয় করে কার্ডটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকত না। আর তার মানে এটাও হতো যে এই সম্পদটা পাওয়ার ভাগ্য আমার নেই। এই পৃথিবীতে আসলে কোনো কিছুই শতভাগ নিশ্চিত নয়। নিজের চিন্তার মাঝেই ক্লাইন মিস জাস্টিসের পরবর্তী প্রশ্নটা শুনতে পেল। মিস্টার ফুল, ওই বুকমার্কটার ভেতরে আসলে কি রহস্য লুকিয়ে আছে? আপনার আশীর্বাদপুষ্ট ব্যক্তি যদি আপনাকে উত্তরটা দিতে না চান তবে ধরে নিন আমি কিছুই জিজ্ঞেস করিনি। অবশ্যই রহস্যটা হলো এর ভেতরে একটা কার্ড অফ ব্লাসফেমি লুকিয়ে আছে। ক্লাইন মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ খুশি ছিল। পুরো বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভেবে সে ঠিক করল যে কার্ড অফ ব্লাসফেমি হাতে পাওয়ার পরেই সে মিস জাস্টিসকে উত্তরটা দেবে। নাহলে সে হয়তো খুব বেশি অবাক হয়ে অস্বাভাবিক আচরণ করে ফেলতে পারে, যা ক্লাইনের নিজের কাজের ওপর খারাপ প্রভাব ফেলবে। ক্লাইন বাস্তব পৃথিবীতে ফিরে আসার জন্য কোনো তাড়াহুড়ো করল না। সে সেই শান্ত খালি পুরনো প্রাসাদে বসে ভাবতে লাগল কখন আর কিভাবে কাজটা করা যায়। মিস জাস্টিস বুকমার্কটার কিছুটা ক্ষতি করেছেন, তাই কেউ পরে সেই ক্ষতিটা খেয়াল করবে কিনা কে জানে। নাহলে বুকমার্কটা কি ধীরে ধীরে কোনো অস্বাভাবিকতা দেখাতে শুরু করবে আর সবার নজরে আসবে। তাই দেরি করার বা অপেক্ষা করার মতো সময় আমার হাতে নেই। আজ রাতেই কাজটা শেষ করা সবচেয়ে ভালো হবে। নানা ধরনের চিন্তাভাবনা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল এবং ধীরে ধীরে ক্লাইন একটা সিদ্ধান্তে পৌঁছাল। তারপর সকালে যা যা দেখেছিল তার উপর ভিত্তি করে সে রয়্যাল মিউজিয়ামের প্রথম তলার নকশা এবং চারপাশের সাধারণ পরিস্থিতিগুলো মনে মনে কল্পনা করে নিল। এই নকশাটার দিকে তাকিয়ে ক্লাইন বিভিন্ন পরিকল্পনা নিয়ে ভাবতে শুরু করল এবং দ্রুতই তুলনামূলকভাবে একটি নিরাপদ পরিকল্পনা ঠিক করে ফেলল। শেষে বিপদের মাত্রা নিশ্চিত করার জন্য সে আবারও একবার ভাগ্য গণনা বা ডিভিনেশন করল। যখন দেখল যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তখন সে বাস্তব পৃথিবীতে ফিরে আসল এবং সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করল। ক্লাইন প্রথমে যা করতে চেয়েছিল তা হল নিজের স্মৃতি থেকে নকশাটা আঁকা, হুবহু দেখতে একটা নকল বুকমার্ক তৈরি করা এবং চুপি চুপি ঢুকে পড়ার পর আসলটার বদলে নকলটা রেখে আসা। সে নিশ্চিত করতে চেয়েছিল যেন অনেক দিন পর্যন্ত কেউ বুকমার্কটা চুরির কথা বুঝতে না পারে। ততক্ষণে কেউ ঘটনাটা তার সাথে জড়িয়ে ফেলার সুযোগ পাবে না। তবে অনেক ভেবেচিন্তে তার মনে হলো এটা ঠিক হবে না। যতক্ষণ পর্যন্ত নকল বুকমার্কটা ধরা পড়বে না ততক্ষণ অড্রে হবে সবচেয়ে সন্দেহভাজন ব্যক্তি, কারণ আজই সে আসল বুকমার্কটা ছুঁয়ে দেখেছিল। একটা সম্পদের জন্য আমি মিস জাস্টিসকে বিপদে ফেলতে পারি না। সে তো আমাকে সাহায্য করতেই এটা করেছে। ক্লাইন অবশেষে একটা উপায় বের করল যাতে মিস জাস্টিসের ওপর কোনো সন্দেহ না আসে। তার পরিকল্পনা ছিল শুধু বুকমার্কটাই নয়, বরং আশেপাশের অন্য জিনিসগুলো চুরি করা, যার মধ্যে কিছু হালকা ওজনের বইও থাকবে। প্রস্তুতি শেষ করে ক্লাইন তার সোনার পকেট ঘড়িটা বের করে খুলল। সে ধৈর্য ধরে রাত ৯টা বাজার অপেক্ষা করতে লাগল। সে মাঝরাতের আগেই কাজটা শেষ করতে চায়। খুব তাড়াতাড়ি করলে আশেপাশে থাকা মানুষজন তখনও ঘুমাতে যাবে না। সেটা তার কাজের জন্য সুবিধাজনক হবে না। আবার খুব দেরি করে ফেললে রাস্তায় কোনো পথচারী থাকবে না। জনশূন্য রাস্তায় হাঁটাচলা করলে সহজেই তাকে নিয়ে সন্দেহ তৈরি হতে পারে। আর এই সময় ধারাবাহিক খুনের ঘটনার কারণে পুরো ব্যাকলুন্ডে কড়া কারফিউ চলছে। এটা ক্লাইনের অভিযানের জন্য যেমন সুবিধাজনক তেমনি অসুবিধাজনকও বটে। টক টক ঘড়ির কাঁটা চলতেই থাকল। রাত যত গভীর হল, সিঁদুরে লাল চাঁদ আকাশে ফুটে উঠল এবং অবশেষে রাত ৯টা বেজে গেল। মাস্টার কি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো পকেটে নিয়ে সে তার লাঠিটা হাতে নিল এবং পোশাক পরিবর্তন করার জন্য প্রথমে ইস্ট ব্যারোতে গেল। এরপর সে কয়েকবার ভাড়া করা গাড়ি পাল্টে ওয়েস্ট ব্যারোর কিংস অ্যাভিনিউ থেকে বেশ কিছুটা দূরের একটি জায়গায় পৌঁছাল। ততক্ষণে ১ ঘণ্টা ৪৫ মিনিট কেটে গিয়েছে। ক্লাইনের আসল পরিকল্পনা মোটেও এমন ছিল না। সে নিজেকে আহ্বান করে এবং ধূসর কুয়াশার ওপর থেকে নিজের আহ্বানে সাড়া দিয়ে একটি স্পিরিট বডিতে রূপান্তর হতে চেয়েছিল। সে তার অত্যন্ত দ্রুতগতিকে কাজে লাগিয়ে চারুড ব্যারো থেকে ওয়েস্ট ব্যারোর দূরত্ব পার হয়ে রয়্যাল মিউজিয়ামে ঢুকে পড়তে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে পরিকল্পনাটা বাদ দিয়েছিল, কারণ এতে অনেক বড় ঝুঁকি ছিল। ব্যাকলুন্ডে একাধিক হাই সিকোয়েন্স বিয়ন্ডার রয়েছে। এমন এক পরিস্থিতিতে যেখানে একজন ধারাবাহিক খুনি সবার মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং ধরাছোঁয়ার বাইরে রয়ে গিয়েছে, সেখানে হাই সিকোয়েন্স বিয়ন্ডাররা হয়তো সজ্ঞানে তাদের বিয়ন্ডার শক্তি
বা সেই পর্যায়ের সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করে নির্দিষ্ট এলাকাগুলোতে নজরদারি চালাচ্ছেন। চারোট ব্যারো থেকে ওয়েস্ট ব্যারোর দূরত্ব খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। এই পথে এমন একটি বিশেষ স্পিরিট এভাবে উড়ে গেলে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। ডিভিনেশনের ফলাফলে ঝুঁকি খুব বেশি নয়, কিন্তু কিছু বিপদ আছে বলা হয়েছে বলেই একে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, কারণ ডিভিনেশন সরাসরি কোনো উত্তর দেয় না, বরং এমন এক সংকেত দেয় যা ব্যাখ্যা করে নিতে হয়। অন্যভাবে বললে, ঝুঁকি খুব বেশি নয়, কিন্তু কিছু বিপদ আছে। এই ফলাফলটা পাওয়ার মূল কারণ হল আমি তুলনামূলকভাবে ভালো একটি পথ বেছে নিয়েছি। তাই সতর্ক থাকতে ক্লাইন তার আসল পরিকল্পনা কিছুটা বদলে নিল, কিন্তু মূল ধারণাটা একই রাখল। 2 নম্বর কিংস অ্যাভিনিউ, রয়্যাল মিউজিয়াম। একটি বহুভুজ আকৃতির ছাদের ওপরে 4 জন নিরাপত্তা রক্ষী দাঁড়িয়ে আছে। ভারী আলখাল্লা পরে তারা শরতের রাতের হাড়কাঁপানো ঠান্ডা সহ্য করছিল এবং অত্যন্ত সতর্কভাবে নিজ নিজ দিকে নজর রাখছিল। কেউ যদি মিউজিয়ামের কাছাকাছি আসার চেষ্টা করে, এমনকি সে যদি গাছের আড়ালে বা বিল্ডিংয়ের ছায়ার নিচে লুকিয়েও থাকে, তবুও তাদের চোখ এড়ানো খুব কঠিন। শুধুমাত্র এই ব্যবস্থা দেখেই বোঝা যাচ্ছিল যে নিরাপত্তা সংস্থাকে নিয়োগ দেওয়া হয়েছে তারা বেশ পেশাদার। আমাদের শিফট শেষ হতে এখনও 8 ঘণ্টা বাকি। একজন নিরাপত্তা রক্ষী নিচে বিল্ডিংয়ের চারপাশে টহল দেওয়া তার সঙ্গীদের দিকে তাকিয়ে নিজের শরীরটা একটু ঝাঁকিয়ে নিল। মিউজিয়ামের ভেতরে বাকি নিরাপত্তা কর্মীরা 4টা দলে ভাগ করা ছিল। তারা নির্দিষ্ট সময়ের ব্যবধানে এবং ভিন্ন ভিন্ন রুট ধরে বিভিন্ন প্রদর্শনী কক্ষগুলোতে টহল দিচ্ছিল। যে প্রদর্শনী কক্ষে রোজেল গুস্তাভের ডায়েরি রাখা হয়েছিল, সেখানে মেশিনারি হাইভমাইন্ড স্কোয়াড ক্যাপ্টেন ম্যাক্স লিভারমোর ঘোরাঘুরি করছিলেন। তার চোখে একটি বিশেষ চশমা বা মোনোকল ছিল, যা দিয়ে সে সরাসরি প্রেতাত্মা, ছায়া এবং অন্যান্য স্পিরিট জাতীয় দানবদের দেখতে পেত। সে হাতে একটি লণ্ঠন নিয়ে পুরো এলাকাটা বারবার পরীক্ষা করছিল। মাঝে মাঝে সে অন্য হলগুলোতেও গিয়ে পরিস্থিতি দেখে আসছিল। তার 2 জন সহকারী সেই ছোট হলরুমেই রোজেলের ডায়েরির পাশেই থাকল। তবে কাঁচের শোকেসের ওপর একটা বাড়তি জিনিস রাখা ছিল। সেটা ছিল উজ্জ্বল রঙের অনেকগুলো ব্লকের একটা সংগ্রহ, যা দিয়ে মিউজিয়ামের প্রথম তলার একটা ক্ষুদ্র সংস্করণ বা লেআউট তৈরি করা হয়েছে। এটাও ছিল একটি সিল্ড আর্টিফ্যাক্ট। যতক্ষণ পর্যন্ত এই ব্লকগুলো কোনো বিল্ডিংয়ের আকৃতিতে সাজানো থাকবে, ততক্ষণ সেগুলো সেই আসল বিল্ডিংয়ের সাথে একটা সংযোগ তৈরি করে রাখবে। কেউ যদি সেখানে অবৈধভাবে প্রবেশ করে, তবে ব্লকের উপরিভাগ সাথে সাথেই সংকুচিত হয়ে প্রতিক্রিয়া দেখাবে। অবশ্যই এর অনেক সীমাবদ্ধতাও ছিল। দূরত্ব খুব বেশি হওয়া চলবে না, এবং যদি বিল্ডিংয়ের হুবহু আকৃতি তৈরির মতো যথেষ্ট ব্লক না থাকে, তবে এটি কাজ করবে না। আর বাইরের সাহায্য ছাড়া ভেতরের মানুষ বা জিনিসের পক্ষে সেখান থেকে বেরিয়ে আসা প্রায় অসম্ভব ছিল। ক্যাপ্টেন, আপনি কি সত্যিই মনে করেন কেউ এই নোটবুকটা চুরি করবে? আমি তো কোনো কারণই খুঁজে পাচ্ছি না। দলের একজন সদস্য বেশ বিরক্ত গলায় জিজ্ঞেস করল, যখন সে দেখল ম্যাক্স লিভারমোর লণ্ঠন হাতে ফিরে আসছেন। ম্যাক্স মুচকি হেসে বলল, কিছু মানুষ রোজেল গুস্তাভকে অন্ধের মতো ভক্তি করে। এটা তুমি বুঝতে পারবে না। তাদের মধ্যে কেউ কেউ বিশ্বাস করে যে তারা এর রহস্য ভেদ করতে পারবে, এবং তার জন্য তাদের শুধু আরও তথ্যের প্রয়োজন। আবার কেউ কেউ বিশ্বাস করে যে এই চিহ্নগুলোর মাঝে রহস্যময় কোনো শক্তি লুকিয়ে আছে। যদি তারা সঠিক বিন্যাস খুঁজে পায়, তবে তারা বিয়ন্ডার শক্তি অর্জন করতে পারবে। আগের প্রদর্শনীগুলোতে আমরা মাঝে মধ্যেই এমন অপরাধীদের ধরেছি। তাহলে সেই কারণেই কি আমরা এই নোটবুকটা লুকিয়ে না রেখে এভাবে সবার সামনে রেখেছি? আমরা কি এই মানুষগুলোর ধরা দেওয়ার জন্য অপেক্ষা করছি? অন্য আরেকজন সহকারী যেন সব বুঝতে পেরে জিজ্ঞেস করল। ম্যাক্স লিভারমোর মাথা নেড়ে বলল, বিনা পরিশ্রমে কে না নিজের কৃতিত্ব বাড়াতে চায়। 18 নম্বর কিংস অ্যাভিনিউ, একটি রাস্তার মোড়ের পাশের একটি বিল্ডিংয়ের বাইরে। ক্লাইন ছায়ার আড়াল ধরে এবং মাঝে মধ্যে মাস্টার কি ব্যবহার করে সোজা পথে হেঁটে শেষ পর্যন্ত এখানে পৌঁছাল। সে পিতলের চাবিটা বের করে রান্নাঘরের দরজার দিকে তাক করে নিঃশব্দে সেটা ঘোরাল। ভেতরে ঢোকার সাথে সাথে ক্লাইন এক অদৃশ্য কম্পন অনুভব করল। পুরো পথে সে অনেকগুলো দরজা এবং দেয়াল দেখল, আর কাউকে বিরক্ত না করেই সে একটা স্টোর রুম খুঁজে বের করল। এই মাস্টার কিটা আসলেই খুব কাজের, কিন্তু এর আগের 2 জন মালিকই নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে বিপজ্জনক জায়গায় চলে গিয়েছিল। তাই এটা সবসময় সাথে রাখতে আমার একটু ভয়ই লাগে। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে পিতলের চাবিটা তুলে রাখল। পাশের ঘরেই চাকররা ঘুমাচ্ছিল। সে হোলি নাইট পাউডার বের করে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে স্টোর রুমটি সিল করে দিল, যাতে ভেতরের কোনো শব্দ বাইরে না যেতে পারে। এরপর সে একটি মোমবাতি বের করে তার সামনের একটি কাঠের বাক্সের ওপর রাখল। তাস, সে তুড়ি বাজাল এবং তার আঙুলের ডগায় হালকা নীল রঙের আগুনের শিখা জ্বলে উঠল। মোমবাতিটি জ্বালানোর পর সে আচার অনুষ্ঠানের জাদুর মাধ্যমে নিজেকে আহ্বান করল, এবং এরপর ধূসর কুয়াশার ওপর থেকে সেই আহ্বানে সাড়া দিল। 1 মিনিটেরও কম সময়ের মধ্যে ক্লাইন সেই ঘরে ভেসে বেড়াতে লাগল। তার সামনেই তার নিজের শরীরটা পড়েছিল, যার চোখের কোনো জ্যোতি নেই।
এই অনুভূতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পর সে আজিক মোরেত্তিরও সেই প্রাচীন তামার বাঁশিটা দিয়ে নিজের স্পিরিট বডিকে আরও শক্তিশালী এবং স্থিতিশীল করে তুলল। এর ফলে সেই ঘরের ভেতরে একটা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করল। একই সময়ে সে এই শক্তি ব্যবহার করে তার কাল্পনিক স্পিরিট বডির চেহারা কিছুটা বদলে দিল, যাতে মনে হয় তার মুখে রঙের একটা আস্তরণ লাগানো আছে। সবকিছু শেষ করার পর ক্লাইন রাস্তা থেকে কেনা সাধারণ দিয়াশলাইয়ের একটা বাক্স হাতে নিল, আধ্যাত্মিকতার দেয়ালটি ভেদ করে একটি স্বচ্ছ দরজা তৈরি করল এবং বাইরে বেরিয়ে আসল। অভিযান শুরুর সময় সে মনে মনে নিজেকে সাহস জোগাল এবং ঠিক সত্যিকারের ভূতের মতো একের পর এক আবাসিক বিল্ডিংগুলোর ভেতর দিয়ে পার হয়ে শেষ পর্যন্ত রয়্যাল মিউজিয়ামের বাইরে পৌঁছাল। তার স্পিরিট ভীষণ বা আধ্যাত্মিক দৃষ্টি সক্রিয় করার কোনো প্রয়োজন ছিল না। এই অবস্থায় সে প্রতিটি নিরাপত্তা কর্মীকে এবং তাদের চারপাশের আভাকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল। তাদের আবেগগুলো যেন নিজেরাই তাদের কথা বলে দিচ্ছিল। হলরুমের জানালার ঠিক উল্টো দিকে শুকনো ঘাস আর লোহার ল্যাম্পপোস্টটা খুঁজে নিয়ে ক্লাইন বীরদর্পে সেদিকে এগিয়ে গেল না, যদিও সাধারণ মানুষ তাকে দেখতে পাবে না। পরিবর্তে সে ছায়ার আড়াল ধরে বেশ আঁকাবাঁকা পথ বেছে নিল। সে খোদাই করা গাছ আর অন্যান্য বাধাগুলো পার হয়ে অত্যন্ত সতর্কভাবে তার গন্তব্যে পৌঁছাল। সে দেয়ালের একদম গা ঘেঁষে থাকল, কারণ সে নিশ্চিত ছিল না যে মিউজিয়ামের ভেতর মেশিনারি হাইভ মাইন্ডের কোনো সদস্য আছে কিনা। এই মুহূর্তে ছাদের ওপর থাকা 4 জন নিরাপত্তারক্ষী, যারা খুব সতর্কভাবে নজরদারি করছিল, তারা যেন অন্ধের মতো দাঁড়িয়ে থাকল। তারা কিছুই টের পেল না। ক্লাইন সরাসরি প্রদর্শনী কক্ষে ঢুকল না, কারণ তার আধ্যাত্মিক অনুভূতি তাকে বলছিল যে মিউজিয়ামের মেঝে একটি রহস্যময় শক্তি দিয়ে ঢাকা আছে। তাছাড়া ভেতরে কোনো বিয়ন্ডার আছে কিনা সে ব্যাপারেও সে নিশ্চিত ছিল না। সে তার পরিকল্পনা অনুযায়ী অন্য একটি এলাকা দিয়ে ঘুরে আসল এবং রোজেল গুস্তাভের ডায়েরি রাখা কক্ষটির কাছে একটি ওয়াশরুমে পৌঁছাল। এরপর সে দিয়াশলাইয়ের বাক্সটি জানালার ভেন্ট দিয়ে ভেতরে ছুড়ে দিল। এরপর সে ওপরের দিকে উড়ে দ্বিতীয় তলায় প্রবেশ করল।